প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আমার শুভেচ্ছা, নতুন বছরের শুভেচ্ছা রইল তোমাদের সবার প্রতি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। নতুন বছর তোমাদের জন্য শুভ হোক, কল্যাণময় হোক, এই কামনা করছি। আজকে আমি তোমাদের যে বিষয়টি পড়াবো, বাংলা প্রথম পত্র গদ্য অংশ থেকে। তোমাদের জন্য নির্ধারিত আজকের পাঠটি হচ্ছে আহ্বান গল্প। আহ্বান লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো আহ্বান, এটা আসলে যেটা বানানটি লেখা আছে সেখানে আছে আ হ ব আকার দন্তন্য। তো এটার উচ্চারণ হবে আহ্বান। তোমরা একাদশ শ্রেণীতে তোমাদের দ্বিতীয় পত্র, বাংলা দ্বিতীয় পত্র উচ্চারণের নিয়ম অংশে তোমাদের আসলে এটা কেন এভাবে উচ্চারিত হচ্ছে সেই বিষয়ে পড়ানো হবে। যাই হোক, তো তোমরা তাহলে এইটাকে যেভাবে উচ্চারণ করবে, এই গল্পটি হচ্ছে আহ্বান। লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামটি তোমাদের কাছে আশা করছি সবার কাছেই পরিচিত, কারণ তোমরা গল্প পড়েছ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তোমাদের পাঠ্য সম্ভবত ছিল। তো আজকের যে গল্পটি তোমাদের জন্য পাঠ্য করা হয়েছে আহ্বান, এটি নেওয়া হয়েছে বিভূতিভূষণ রচনাবলী থেকে। তো গল্প শুরু করার আগে আমি তোমাদের এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছু বলছি, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কথা সাহিত্যিক, মূলত কথা সাহিত্যিক। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1894 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসের 12 তারিখ, 12ই সেপ্টেম্বর 1894 সাল। তিনি জন্মগ্রহণ করেছেন তার মামার বাড়িতে, পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার মুরারিপুর গ্রামে। একটু এই বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে। দেখো, তার জন্মস্থান এবং পৈতৃক নিবাস দুটি আলাদা বিষয়। যেহেতু তোমাদের নির্বাচনী অভিক্ষা অর্থাৎ এমসিকিউ টাইপ প্রশ্ন এবং তোমাদের যখন সৃজনশীল তোমরা পরীক্ষা দাও সেখানে তোমাদের জ্ঞানমূলক 1 নম্বরের একটা প্রশ্ন থাকে। তো সে কারণে আমি বলছি এই বিষয়টা গুরুত্বপূর্ণ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে তার জন্মস্থান এবং তার পৈতৃক নিবাস দুটোই। তো তার জন্মস্থান হচ্ছে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার মুরারিপুর গ্রামে তার মামার বাড়িতে, আর তার পৈতৃক নিবাস একই গ্রামের, একই জেলার ব্যারাকপুর গ্রামে। তাহলে গ্রাম দুটা ভিন্ন। তার পৈতৃক নিবাস ছিল ব্যারাকপুর গ্রাম, আর তার জন্মস্থান যেখানে জন্মগ্রহণ করেছেন সেটি হচ্ছে মুরারিপুর গ্রাম। এই হচ্ছে তার জন্মের বিষয়টি, তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন। আর তিনি যে ধরনের লেখা লিখতেন সেটা বলবো গ্রাম বাংলার নিরবচ্ছিন্ন যে জীবনযাত্রা, জীবনাচরণ এবং গ্রাম বাংলার যে প্রকৃতি, শুধু গ্রাম বাংলার প্রকৃতি বলবো না, তিনি তার চোখের সামনে প্রকৃতিকে যেভাবে দেখেছেন, আমাদের চেনা প্রকৃতিকে তিনি অসামান্য রূপদান করেছেন তার লেখার মাধ্যমে। তোমরা তার গল্পটি পড়লে সেটা বুঝতে পারবে। আর তিনি পড়াশোনা করেছেন, তিনি ছাত্র জীবনে অত্যন্ত মেধাবী ছিলেন। আর তিনি পড়াশোনা 1914 সালে তিনি মেট্রিক পাশ করেছেন, তারপর 1916 সালে তিনি আইএ পাশ করেছেন, 1918 সালে তিনি বিএ পাশ করেছেন। পরবর্তীতে তিনি শুরু করেছিলেন তার পেশা জীবন কিছুটা স্কুলে শিক্ষকতার পাশাপাশি তিনি লেখালেখি চর্চা চালিয়ে যান। প্রকৃতির সান্নিধ্যে থেকে মানুষের জীবনকে তিনি তার অসামান্য লিখনির দ্বারা ফুটে তুলেছেন তার গল্পে এবং তার উপন্যাসে। তার বিখ্যাত উপন্যাস তোমরা হয়তো অনেকেই দেখেছো,
চলচ্চিত্রায়িত হয়েছে পথের পাঁচালী, অপরাজিত। এই দুটা এই উপন্যাসে পথের পাঁচালী যেটা সত্যজিৎ রায় এটাকে চলচ্চিত্রায়িত করেছেন, আর আরেকটি আছে তারপরের অংশ যেটা অপরাজিত উপন্যাসটি, সেটি হয়েছে অপুর সংসার নাম দিয়ে। এছাড়া তার অন্যান্য বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে আছে আরণ্যক, তারপর ইছামতি, দৃষ্টিপ্রদীপ, দেবযান, তারপর তার গল্প গ্রন্থ আছে অনেকগুলো, মেঘমল্লার, তারপর মৌরিফুল, তারপর যাত্রাবদল, কিন্নর দল, এগুলো হচ্ছে তার গল্প গ্রন্থ। তো এই বিষয়গুলা তোমাদেরকে মনে রাখতে হবে, যেহেতু তোমাদের আমি প্রথমেই বলেছি শুরুতেই যে তোমাদের আছে এমসিকিউ পরীক্ষা, এমসিকিউ প্রশ্ন হয়, তারপর তোমাদের সৃজনশীল পরীক্ষা দিতে গেলে, সৃজনশীল যখন আনসার করতে যাও তখন সেখানে ক নম্বর যে প্রশ্নটি থাকে 1 নম্বরের জ্ঞানমূলক, সেখানে এই বিষয়গুলো থেকে অবশ্যই প্রশ্ন আসে। তো সে কারণে এই লেখক পরিচিতিটা তোমাদের খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। আর তোমরা ইতিমধ্যেই পরীক্ষা দিয়েছ, তো সেখানে দেখতে পেয়েছো যে কী ধরনের প্রশ্ন আসবে, তোমাদের কিছুটা তোমাদের ধারণা হয়েছে এই বিষয়ে। তো যাই হোক, তো এই হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে বর্ণিল জীবন, সেই জীবনের কিছুটা অংশ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তিনি জন্মগ্রহণ করেছিলেন যেমন 1894 সালের 12ই সেপ্টেম্বর, মৃত্যুবরণ করেছেন 1950 সালের 1 সেপ্টেম্বর। দেখো, তার জন্ম এবং মৃত্যু দুটোই একই মাসে, সেপ্টেম্বর মাসে। তো জন্ম তারিখটা হচ্ছে 12 আর মৃত্যুর তারিখটা হচ্ছে 1 সেপ্টেম্বর, আর তিনি মৃত্যুবরণ করেছেন ঘাটশিলায়। এখন আমি তোমাদেরকে গল্পের মূল গল্প যেটি তোমাদের পাঠ্য সেটি পড়াবো। তো তার আমি প্রথমে শুরুতে বলেছিলাম যে এটি বিভূতিভূষণ রচনাবলী থেকে গৃহীত হয়েছে, আর এটা একটা উদার মানবিক সম্পর্কের গল্প। আর এখানে শুধু যে মানবিক সম্পর্ক এই বিষয়টাই নয়, এখানে আরো অনেক কিছু মিলিয়ে তোমাদেরকে এই গল্পটি আসলে তোমাদের জন্য নির্ধারণ করা হয়েছে। যাই হোক, আমি শুরু করছি, তোমরা গল্পটি একটু শোনো। হয়তো ইতিমধ্যে তোমরা অনেকে পড়া শেষ করে ফেলেছ গল্পটি, তারপরও যেহেতু পড়াশোনার খাতিরে আবার একটু শুনতে হবে। দেশে ঘরবাড়ি নেই অনেক দিন থেকেই, পৈতৃক বাড়ি যা ছিল ভেঙে চুরে ভিটিতে জঙ্গল গজিয়েছে। এ অবস্থায় একদিন গিয়েছি দেশে কিসের একটা ছুটিতে। খেয়াল করো, এখানে একটা বিষয় তোমরা বারবারই দেখতে পাবে, ছুটির বিষয়টা। এখানে যে গল্প কথক, অর্থাৎ যার মুখ দিয়ে বিভূতিভূষণ আসলে গল্পটি বলাচ্ছেন, গল্প কথক যে বর্ণনা রীতি, অর্থাৎ এটার রীতিটা হচ্ছে বর্ণনা রীতিতে ন্যারেটিভ বর্ণনা করছেন আরেকজন। তো এভাবে শুরু করেছেন তিনি যে একটা ছুটিতে গল্পকথক তার গ্রামের বাড়িতে গেছেন। গ্রামের বাড়িটা তার কেমন, সে যেখানে তার আগে বসবাস করতেন সেই ভিটিতে জঙ্গল গজিয়েছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যখন বসত বাড়িতে জঙ্গল হয়ে যায় তার মানে হচ্ছে তারা অনেক দিন থেকে সেই জায়গার সঙ্গে তাদের যোগাযোগ নাই বা তাদের যাওয়া হয় না, এরকম একটা পরিস্থিতি। তো গ্রামের চক্রবর্তী মশাই আমার বাবার পুরাতন বন্ধু, অর্থাৎ যিনি গল্পটি বলছেন গল্পকথক, তার বাবার পুরাতন বন্ধু গ্রামের চক্রবর্তী মশাই। চক্রবর্তী এখানে যে বিষয়টি আছে এটি হচ্ছে চক্রবর্তী, এটাকেই তিনি এখানে লিখেছেন চক্রবর্তী মশাই। তো এখানে তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে গল্পকথকের বাবার পুরাতন বন্ধু কে? তাহলে উত্তরটা হবে গ্রামের চক্রবর্তী মশাই। আমাকে দেখে খুব খুশি হলেন, বললেন, কতকাল পরে বাবা, মনে পড়লো দেশের কথা। প্রণাম করে পায়ে ধুলা নিলাম। বললেন, এসো এসো, বেঁচে থাকো, দীর্ঘজীবী হও, বাড়িঘর করবে না। অর্থাৎ সাধারণ যে কথোপকথন, একজন আরেকজনের সঙ্গে অনেক দিন পর দেখা হলে যে ধরনের কথোপকথন হয় সেটাই এখানে আসলে হচ্ছে। সেই কার সঙ্গে? গল্পকথকের সঙ্গে এবং তার বাবার যে পুরাতন বন্ধু ছিল
তার সঙ্গে। তখন এই যে প্রশ্নগুলো করছেন, এসো এসো বেঁচে থাকো দীর্ঘজীবী হও বাড়ি ঘর করবে না, এগুলো গল্পকথককে বলছেন গ্রামের যে চক্রবর্তী মশাই অর্থাৎ তার বাবার পুরাতন বন্ধু তিনি। তখন এই যে গল্পকথক উত্তর দিচ্ছেন কি, আগে সামান্য মাইনে পায়, অর্থাৎ বলতে চাচ্ছে যে আমার যে মাইনে তা দিয়ে বাড়িঘর করা সম্ভব না। তখন দেখো আবার তার সেই চক্রবর্তী মশাই কি উত্তর দিচ্ছেন, তাতে কি, গ্রামের ছেলে গ্রামে বাস করবে, এতে আর সামান্য মাইনে বেশি মাইনে কি, আমি খরবাস দিচ্ছি, চালাঘর তুলে ফেলো, মাঝে মাঝে যাতায়াত করো। অর্থাৎ যে তার বাবার যে বন্ধু তাকে সাহায্য করছে, গ্রামে একটা চালাঘর হলেও যেন সে তুলে ফেলে। আরও অনেকে এসে ধরলো অন্তত খড়ের ঘর উঠাতে হবে। অনেকদিন পর গ্রামে এসে লাগছে ভালোই। বড় আমবাগানের মধ্য দিয়ে বাজারের দিকে যাচ্ছি, আমের ছায়ায় একটি বৃদ্ধার চেহারা, ডান হাতে নড়ি, ঠক ঠক করতে করতে বোধহয় বাজারের দিকে চলেছে। দেখো এই প্যারাটাও তোমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ। এখানে আসে কি যে সে অনেকদিন পরে গ্রামে এসেছে, তখন সে গ্রামের বাজারে যাচ্ছে, কিসের মধ্য দিয়ে, বড় আমবাগানের মধ্য দিয়ে। তো সেখানে বৃদ্ধার সঙ্গে দেখা হলো, যে বৃদ্ধ মনে হয় বাজারের দিকে যাচ্ছে, তার ডান হাতে নড়ি। এই বিষয়টা খেয়াল রাখবে, কোন হাতে নড়ি, বৃদ্ধার কোন হাতে নড়ি ছিল, ডান হাতে। এগুলা গুরুত্বপূর্ণ ছোটখাটো জিনিস, হয়তো তোমরা পড়ে যাও কিন্তু খেয়াল করো না, কিন্তু এই বিষয়গুলা তোমাদের খেয়াল রাখতে হবে। বুড়িকে দেখে আমি দাঁড়িয়ে গেলাম, জিজ্ঞাসা করলাম কোথায় যাবে। তখন বুড়ি উত্তর করলো, বাজারে বাবা। বুড়ি আমায় ভালো না দেখতে পেয়ে কিংবা না চিনতে পেরে ডান হাত উঁচিয়ে তালু আড়ভাবে চোখের উপর ধরলো, বলল, কে বাবা তুমি? চেনলাম না তো। অর্থাৎ যে বুড়িকে সে দেখেছে আমবাগানের মধ্য দিয়ে বাজারের দিকে যাচ্ছে, সেই বুড়ি চোখে ভালো দেখতে পায় না। অর্থাৎ চোখে দেখতে না পেলে আমরা সাধারণত আমাদের চোখের সামনে যে দেখি, যারা চোখে ভালো দেখতে পায় না তারা কিভাবে দেখার চেষ্টা করে, চোখের উপর হাত দিয়ে দেখার চেষ্টা করে। তো বুড়িও সেভাবে গল্পকথককে চিনতে না পেরে তার ডান হাত উঁচিয়ে তাকে চেনার চেষ্টা করলো, কিন্তু চিনতে পারলো না। খেয়াল কর, এখানেও যে বিষয়টা আছে, কোন হাত উঁচিয়ে দেখার চেষ্টা করেছিল, এটা খেয়াল রাখবে। চিনবে না, আমি অনেক দিন গায়ে আসিনি, এটি গল্পকথক উত্তর দিচ্ছে তাকে। তা হবে বাবা, আমি আগে তো এপাড়া ওপাড়া যাতাম আসতাম না, তিনি থাকতে অভাব ছিল না কোনো জিনিসের, গোলাপোড়া ধান, গোয়ালপোড়া গরু। অর্থাৎ এখন বুড়ি বলছে যে যখন গল্পকথক উত্তর দিল তুমি আমাকে চিনবে না কারণ অনেকদিন গায়ে আসিনি, তখন বুড়ি বলছে যে হতেও পারে। আবার আরেকটা কথা বলছে যে আমি এপাড়া ওপাড়া যাতাম আসতাম না। এটার একটা মর্মার্থ আছে, সেটা হচ্ছে এই যে বুড়ির কথা এখানে বলা হচ্ছে, তার তিন কুলে কেউ নেই, এক নাজ্জামাই আছে, সেও তাকে খেতে দেয় না। তো তার যে অন্ন সংস্থান সেটি কিভাবে হয়, সে এপাড়া ওপাড়া ঘুরে, অর্থাৎ এ বাড়ি ও বাড়ি থেকে চেয়ে চিনতে খায়। অর্থাৎ আমরা সহজ কথায় যেটাকে বলি যে ভিক্ষা বৃত্তি, অর্থাৎ এভাবে তার জীবিকা নির্বাহ হয়। আবার আরও একটি কথা তিনি এখানে বলেছেন যে তিনি থাকতে অভাব ছিল না কোনো জিনিসের। তিনি অর্থাৎ তার স্বামীর কথা এখানে বলা হচ্ছে, যে তার স্বামী এখন বর্তমানে বেঁচে নেই, এটাই বলছে যে তিনি থাকতে অভাব ছিল না কোনো জিনিসের, গোলাপোড়া ধান, গোয়ালপোড়া গরু, অর্থাৎ সবকিছুই তার ছিল। তোমাকে তো চিনতে পারলাম না বুড়ি। এখন গল্পকথক বুড়িকে প্রশ্ন করছে যে তোমাকে তো চিনতে পারলাম না। আমার তো তেনার নাম করতে নেই বাবা, করাতের কাজ করতেন। অর্থাৎ তিনি তার স্বামীর পরিচয় দিবেন, কিন্তু তার নাম, অর্থাৎ গ্রামে প্রচলিত যে কুসংস্কার
প্রচলিত ছিল যে স্বামীর নাম মুখে আনতে হয় না, সে কারণে বুড়ি এখানে বলছে আমার তো তেনার নাম করতে নেই বাবা, তাহলে তার পরিচয়টা কিভাবে দিবে? সে পরিচয় দিয়েছে করাতের কাজ করতেন, অর্থাৎ তার স্বামী একজন করাতি ছিলেন, করাতের কাজ করতেন। করাতের কাজ বলতে অর্থাৎ কাঠমিস্ত্রি, কাঠের কাজ যাকে বলে। বললাম তোমার ছেলে আছে? কেউ নেই বাবা, কেউ নেই। এক নাচ জামাই আছে, সে তো মোরে ভাত দেয় না, আমার বড্ড কষ্ট, ভাত জোটে না সব দিন। অর্থাৎ নিজের সম্পর্কে সে বলছে যে এক নাচ জামাই আছে, সেও তাকে খেতে দেয় না। বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বার করে দিলাম, অর্থাৎ গল্পকথক তাকে কিছুটা সাহায্য দিল। ব্যাপারটা এখানেই চুকে যাবে ভেবেছিলাম, কিন্তু তা চুকলো না। পরের দিন সকালে ঘুম থেকে উঠেছি, এমন সময় সেই বুড়ি লাঠি ঠক ঠক করতে করতে হাজির উঠানে। থাকে এক জ্ঞাতি খুড়োর বাড়ি। তিনি বললেন ও হলো জমির করাতির স্ত্রী, অনেক দিন আগে মরে গিয়েছে জমির। অর্থাৎ গল্পকথক এখানে ভেবেছিল যে তাকে পয়সা দিয়েছে, তো এখানে হয়তো ব্যাপারটা মিটে যাবে, আসলে তা মোটে হলো না। সে যেখানে থাকে তার জ্ঞাতি খুড়োর বাড়ি, খুড়োমশাই, তো সেখানে বুড়ি পরদিন সকালে এসে হাজির। তখন তার যে খুড়ো তাকে পরিচয় করিয়ে দিচ্ছেন যে ও হলো জমির করাতির স্ত্রী। তাহলে আমরা এখানে বুড়ির স্বামীর নামটি পেলাম, সে হচ্ছে জমির, তার স্বামীর নাম জমির, আর তার সঙ্গে সে করাতের কাজ করতে বলে তার সঙ্গে উপাধিটা হয়ে গেল করাতি, জমির করাতি। অনেকদিন আগে মারা গিয়েছে। বুড়ি উঠানে দাঁড়িয়ে ডাকলো, ও বাবা। বোধ হয় চোখে একটু কম দেখে। বললাম এই যে আমি এখানে। আমার খুড়ো মশাই বুড়িকে বুঝিয়ে দিলেন আমি কে। সে উঠানের কাঁঠাল তলায় বসে আপন মনে খুব খানিকক্ষণ বকে গেল। অর্থাৎ মানুষের বয়স হয়ে গেলে যে বিষয়টা হয় তারা হচ্ছে একদম শিশুর মতো হয়ে যায়। তো এখানে বুড়ি তার নিজের মতো করে একা একা কথা বলছিল, কোথায়? উঠানের কাঁঠাল তলায় বসে। পরদিন কলকাতা চলে গেলাম, ছুটি ফুরিয়ে গেল। দেখো আমি বলেছিলাম যে ছুটির বিষয়টা বারবার আসবে এখানে, তো এখানে বললো যে তার ছুটি ফুরিয়ে গেছে। পরদিন সে, অর্থাৎ যেদিন বুড়ি এসছিল তার সেই খুড়োর বাড়িতে, তার পরদিন সে কলকাতা চলে গেল, অর্থাৎ তার ছুটি শেষ হয়ে গেছে। কয়েক মাস পরে জ্যৈষ্ঠ মাসে, যদি তোমাদের প্রশ্ন হয় যে গল্পকথক দ্বিতীয় ছুটিতে যে গ্রামে এসেছিলেন সেটা কোন মাসের ছুটি ছিল, মনে রাখতে হবে। কয়েক মাস পরে জ্যৈষ্ঠ মাসে গরমের ছুটিতে আমার নতুন তৈরি খড়ের ঘরখানাতে এসে উঠলাম। কলকাতাতে কর্মব্যস্ত এই কমাসের মধ্যে বুড়িকে একবারও মনে পড়েনি, বা এখানে এসেও মনে হঠাৎ হয়তো হতো না যদি সে তার পরদিনই সকালে আমার ঘরের নিচেও দাওয়ায় এসে না বসে পড়ত। অর্থাৎ সে যে কমাস কলকাতাতে ছিল, একদিনের জন্য বুড়িকে মনে পড়েনি। হয়তোবা গ্রামে আসার পরেও তার মনে পড়তো না যদি না বুড়ি এসে তার দাওয়ায় এসে, ঘরের দাওয়ায়, ঘরের বারান্দায় এসে বসতো। বললাম কি বুড়ি, ভালো আছো? ময়লা ছেঁড়া কাপড়ের প্রান্ত থেকে গোটা কতক আম খুলে আমার সামনে মাটিতে রেখে বলল, আমার কি মরণ আছে রে বাবা? এই যে কথাটি সে বলল, এটা অনেকটা আক্ষেপের, তার মনের যে কষ্ট তারই একটা বহিঃপ্রকাশ এখানে বলল। অর্থাৎ সে তার মরণ কামনা করছে, কিন্তু মরণ তার হচ্ছে না। জিজ্ঞাসা করলাম ও আম কিসের? দন্তহীন মুখে একটু হাসবার চেষ্টা করে বললে, ও গোপাল আমার, তোর জন্য নিয়ে আলাম, গাছের আম, কড়া মিষ্টি, খেয়ে দেখ এখন। অনেকদিন পর এই গল্পকথক একজন যেই নামে, অর্থাৎ ও গোপাল আমার, এটা একমাত্র আপনজন না হলে কাউকে কেউ এভাবে ডাকে না। বড় ভালো লাগলো। গ্রামে অনেক দিন থেকে আপনার জন কেউ নেই, একটা ঘনিষ্ঠ আদরের সম্বোধন করার লোকের দেখা পায়নি বাল্যকালে মা পিসিমা মারা যাবার পর থেকে। অর্থাৎ যে যার বর্ণনা রীতিতে যিনি গল্পটি বলছেন এখানে, তার মা পিসিমা তার বাল্যকালে মারা গেছে। অর্থাৎ তার মা এবং পিসিমা
মারা যাবার পর থেকে এই রকম আদরের ডাক সে আর কখনো শোনেনি। তো অনেক দিন পর এরকম ঘনিষ্ঠ একটা সম্বোধন পেয়ে তার অনেক ভালো লাগলো। বুড়ি বললে, খাও কোথায় হে বাবা? আবারও প্রশ্ন করছে, তাদের কথোপকথন এখানে আছে। খুড়ো মশাইয়ের বাড়ি। বেশ যত্ন করে তো ওনারা? তা করে। দুধ পাচ্ছ ভালো? ঘুটি গোয়ালিনি দেয়, মন্দ না। এখানে আরেকটা বিষয় আছে, খেয়াল রাখবে, গোয়ালিনীর নামটি ঘুটি গোয়ালিনী। তো যখন এই ঘুটি গোয়ালিনীর নাম শুনলো বুড়ি, তখন বলল, ও বাবা, ওর দুধ অর্ধেক জল, দুধ খেতে পাচ্ছ না ভালো? সে বুঝেছি, অর্থাৎ তার নাম শুনে সে বুঝে গেল সে অর্থাৎ তার যে ব্যবসা দুধে জল মেশানো এটি সে করছে, তো সে কারণে বলল, দুধ খেতে পাচ্ছ না ভালো? সে বুঝেছি। পরদিন সকাল হয়েছে সবে, বুড়ি দেখি উঠানে এসে ডাকছে, ও গোপাল। অর্থাৎ পরের দিন, অর্থাৎ যেদিন বুড়ি তার সঙ্গে দেখা করতে এসেছিল, তারপর দিন আবার বুড়ি তাকে এসে ডাকছে যে, ও গোপাল আমার, ও গোপাল। বিছানা ছেড়ে উঠে বললাম, আরে এত সকালে কি মনে করে? হাতে কি? বৃদ্ধা হাতে নড়ি আমার দাওয়ার গায়ে ঠেস দিয়ে রেখে বলল, এক ঘটি দুধ আনলাম তোর জন্যে। সে কি, দুধ পেলে কোথায় এত সকালে? তারপর সে বলছে সে কোথায় পেল, তার একটা উত্তর দিয়েছে সে, দেখো, আমার মা বলে ডাকে, ওই হাজরা বেটার বউ, তারও কেউ নেই। মোর চালা ঘরের পাশে ওর চালা ঘর। ওরে কাল রাত্রিরে বলে দিয়েছিলাম, বলি, বউ আমার, গোপাল দুধ খেতে পায় না, তাই আজ ভোরে উঠে দেখি আমারে ডাকছে, মা ওঠো, তোমার গোপালের জন্যে দুধ নিয়ে যাও। এখানে যার এক পরিচয় দিল, বুড়িকে মা বলে ডাকে, তার পরিচয়টা কিভাবে হলো, তার নিজের নাম এখানে বলেনি, কিভাবে তার পরিচিতিটা আসলো, হাজরা বেটার বউ, অর্থাৎ তার স্বামীর নামে তার পরিচয়, হাজরা বেটার বউ। এখানেও তোমাদের প্রশ্ন হয়, যাই হোক, আচ্ছা কেন বলো তো তোমার এসব? এরকম আর কখনো এনো না। কত পয়সা দাম দিতে হবে বলো? কতটা দুধ? বুড়ি একটু ঘাবড়ে গেল, ভয়ে ভয়ে বলল, কেন বাবা, পয়সা কেন? অর্থাৎ সে তো তাকে ভালোবেসে তার নিজের সন্তান মনে করে তার জন্য নিয়ে আসলো। যখন এই গল্পকথক অর্থাৎ গোপাল যখন তার দাম দিতে গেল, তখন সে কিছুটা যেন মুচড়ে গেল বা কিছুটা বিপর্যস্ত হয়ে গেল মনে মনে। পয়সা না তো তুমি দুধ পাবে কোথায়? ওই যে বললাম বাবা, আমার মেয়ের বাড়ি থেকে। তা হোক, তুমি পয়সা নিয়ে যাও, সে তো গরিব লোক। বুড়ি পয়সা নিয়ে চলে গেল বটে, কিন্তু সে যে দমে গিয়েছে তার কথাবার্তার ধরনে বেশ বুঝতে পারলাম। মনে একটু কষ্ট হলো বুড়ি চলে গেলে। পয়সা দিতে চাওয়া ঠিক হয়েছে কি? বুড়ির কিরকম হয়তো মন পড়ে গিয়েছে আমার উপর, স্নেহের দান এমন করা ঠিক হয়নি। বুড়ি কিন্তু অবহেলা গায়ে মাখলো না আদৌ। প্রতিদিন সকাল হতে না হতে এসে জুটবে, ও গোপাল, এ দুটি কচি শশা জালি মোর গাছের, এ নাও, নুন দিয়ে খাও দিকিনি মোর সামনে। অর্থাৎ সাধারণ কথোপকথন তার সঙ্গে প্রতিদিনই হচ্ছে। বুড়ি, তোমার চলে কিসে? ওই যারে বলি, মেয়ে বলি, ও বড্ড ভালো, লোকে ধান বানে, তাই চাল পায়, আমার দুটো না দিয়ে খায় না। একা থাকো? প্রশ্ন করছে। তা একদিন মোর ঘরখানা না হয়, অর্থাৎ বুড়ি তাকে তার নিজের বাড়িতে যাওয়ার জন্য বলল। তা একদিন মোর ঘরখানা না হয় দেখতে গেলে, ও মোর গোপাল, আমি নতুন খাজুর পাতার চাটাই বুনে দিয়েছিলাম তোমারে বসতে দেবার জন্য। এ বিষয়টাও খেয়াল রাখবে। সেবার বুড়ির বাড়িতে আবার আমার যাওয়া ঘটে উঠল না, নানা দিকে ব্যস্ত থাকি। অনেক দিন পরে গ্রামে এসেছি তো, যে কদিন গ্রামে থাকি বুড়ি রোজ সকালে আসতে ভুলবে না, কিছু না কিছু আনবেই। কখনো পাকা আম, কখনো পাতিলেবু, কখনো একছড়া কাঁচকলা, কি এক ফালি কুমড়ো, অর্থাৎ হাতের কাছে যা পায় সেগুলোই সে তার গোপালের জন্য নিয়ে আসে। পুনরায় গ্রামে এলাম। আবার খেয়াল করো, প্রথম একটা ছুটি, তারপর জ্যৈষ্ঠ মাসের গরমের ছুটি, তারপর আবার পুনরায় গ্রামে এলাম 5-6 মাস পরে, আশ্বিন মাসের শেষে। কয়েকদিন পরে ঘরে বসে আছি, বাইরের উঠানে দাঁড়িয়ে কে যেন জিজ্ঞাসা করলে, বাবু ঘরে আছেন গা?
অর্থাৎ সে যখন আশ্বিনের ছুটিতে গ্রামে আসলো তখন অর্থাৎ সে যখনই গ্রামে এসেছে তারপর বুড়ি শুনে সঙ্গে সঙ্গে হাজির হয়েছে, কিন্তু এবার সে আসলো না। অন্য আরেকজন তাকে ডাকছে, বাবু ঘরে আছেন। বাইরে এসে দেখি গত জ্যৈষ্ঠ মাসে যাকে বুড়ির সঙ্গে দেখেছিলাম সেই মধ্যবয়সী স্ত্রী লোকটি আমায় দেখে সলজ্জভাবে মাথার কাপড়টা আরেকটু টেনে দেবার চেষ্টা করে সে বললে, বাবু কবে এসেছেন? দিন 5-6 হলো। কেন? অর্থাৎ 5-6 দিন হলো সে এসেছে, তার মধ্যে একদিনও বুড়ি তাকে দেখতে আসেনি। ব্যাপারটা কি তাহলে দেখো। আমার সেই মা পেটিয়ে দিলেন, বলে দেখে এসো গিয়ে। কে? ও সেই বুড়ি, এখানে যিনি আসতো। তেনার বড্ড অসুখ, এবার বোধহয় বাঁচবে না। গোপাল কবে আসবে অস্থির, আমারে রোজ শোধ হয়ে। একবার দেখে আসুন গে, বড্ড খুশি হবে তাহলে। বিকালের দিকে বেড়াতে যাবার পথে দেখতে গেলাম বুড়িকে। বুড়ি শুয়ে আছে একটা মাদুরের উপর, মাথার মলিন বালিশ। আমি গিয়ে কাছে দাঁড়াতেই বুড়ি চোখ মেলে আমার দিকে চাইলো, পরে আমাকে চিনে ধর্মর করে বিছানা ছেড়ে উঠবার চেষ্টা করতে আমি বললাম, উঠো না। ও কি? অর্থাৎ যখন সে তার সঙ্গে দেখা করতে গেল তখন বুড়ি ধর্মর করে উঠে তাকে উঠতে চাইলো, কিন্তু বুড়ি আহ্লাদে আটখানা হয়ে গেল। ভালো আছো মোর গোপাল? বসতে দে গোপালকে, বসতে দে। বসবার দরকার নেই। অর্থাৎ সে তার গোপালকে বসতে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লো। তখন সে বলল যে বসবার দরকার নেই, গোপাল দেখো এখানে যে বিষয়টা আছে, গোপালের ওই খাজুরের চটখানা পেতে দে। অর্থাৎ যে চাটাইটি আরো 5-6 মাস আগে তার জন্য সে বুনে রেখেছিল, সেই খেজুরের চাটাইটি তাকে পেতে দিতে বললো, সেখানে বসতে দেওয়ার জন্য। পরে ঠিক যেন আপনার মা কি পিসিমার মতো অনুযোগের সুরে বলতে লাগলো, তোর জন্যে খাজুরের চাটাইখানা কতদিন আগে বুনে রেখেছিলাম, ওখানা পুরনো হয়ে ভেঙে যাচ্ছে। তুই একদিনও এলি না গোপাল, অসুখ হয়েছে তাও দেখতে এলি না। অর্থাৎ নিজের একান্ত আপনার জন হলে যেরকম অভিযোগ, যেরকম অনুযোগ করে, সেরকম একটি অভিযোগ এই গোপালের প্রতি বুড়ির। অর্থাৎ সে যেন তার গণ্ড বেয়ে, 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। অর্থাৎ খুব বেশি কষ্ট পেলে যে অবস্থা হয় এখানে বুড়ির সেটাই হয়েছে। আমার বলল, গোপাল যদি মরি আমার কাফনের কাপড় তুই কিনে দিস। আমরা এতক্ষণ পর্যন্ত বুঝতে পারিনি যে বৃদ্ধার সঙ্গে তার একটা স্নেহের সম্পর্ক তৈরি হয়েছে। 2 জন দেখো, 2 ধর্মাবলম্বীর। অর্থাৎ গল্পকথক সে এক ধর্মাবলম্বী, আর এই যে বুড়ি সে আরেক ধর্মাবলম্বী। এখানে দেখো যে একটা অসাম্প্রদায়িক যে বন্ধন, হ্যাঁ, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে যে আত্মার সম্পর্ক তারা এখানে তৈরি হয়েছে, যে আত্মিক একটা বন্ধন, এটা সবার উপরে। তো এখানে আমরা দেখতে পেয়ে এত গল্পের শেষ পর্যায়ে এসে আমরা বুঝতে পারলাম আসলে ব্যাপার 2 ধর্মের। তারপর দেখো এখানে কি বলছে, গোপাল যদি মরি আমার কাফনের কাপড় তুই কিনে দিস। আসবার সময় বুড়ির পাতানো মেয়েটির হাতে কিছু দিয়ে এলাম পথ্য ফলের জন্য। হয়তো আর বেশি দিন বাঁচবে না, এই অসুখ থেকে উঠবে না। এই যে এবার প্রথমবার একটা ছুটি, তারপর জ্যৈষ্ঠ মাসের গরমের ছুটি, তারপর আমরা পেলাম আশ্বিন মাসের ছুটি। যখন আশ্বিন মাসের ছুটিতে সে গ্রামে এলো, এসে দেখতে পেল যে বুড়ি অসুস্থ। অর্থাৎ এই যাত্রায় বুড়ি সবাই ভেবেছিল যে হয়তো সে বাঁচবে না, কিন্তু এ যাত্রায় বুড়ি সেরে উঠল। বছরখানেক আর গ্রামে যায়নি। সে আশ্বিন মাসের ছুটির পরে সে বছরখানেক হয় গ্রামে যায় না, বোধহয় 1.5 বছরও হতে পারে। একবার শরতের ছুটির পর, তখনও 2 দিন ছুটি হাতে আছে, গ্রামে গেলাম এই 2 দিন কাটাতে। অর্থাৎ সর্বশেষ যে ছুটিতে সে গ্রামে আসলো সেটি হচ্ছে শরতের ছুটি। গ্রামে ঢুকতেই প্রথমে দেখা পরশু সর্দারের বউ দিগম্বরীর সঙ্গে। খেয়াল রাখবে এখানে আমরা নামটি পেলাম যে দিগম্বরী, আর তার স্বামীর নামও পেলাম পরশু সর্দার।
দিগম্বরে অবাক হয়ে বলল, ও মা, আজই তুমি এলে? সেই বুড়ি যে কাল রাতে মারা গিয়েছে, তোমার নাম করলো বড্ড, ওর সে পাতানো মেয়ে আজ সকালে বলেছিল। অর্থাৎ যে বুড়ি তাকে ছেলে বলে জানতো, সে মারা গেছে। আর তখনই সে এখানে এসে উপস্থিত। আমি এসেছি শুনে বুড়ির নাচ জামাই দেখা করতে এলো। আমার মনে পড়লো বুড়ি বলেছিল সেই একদিন, আমি মরে গেলে তুই কাফনের কাপড় কিনে দিস বাবা। অর্থাৎ সে যখন এর আগের বার তার অসুখ হওয়ার সময় তার বাড়িতে গেছিল দেখা করতে, তখন বুড়ি এই তার গোপালের কাছ থেকে তার কাফনের কাপড় কিনে দিতে বলেছিল তাকে। তো তার হঠাৎ করে মনে পড়লো তার নাচ জামাইকে দেখে। ওর স্নেহাতুর আত্মা বহু দূর থেকে আমায় আহ্বান করে এনেছে। আমার মন হয়তো ওর ডাক এবার আর তাচ্ছিল্য করতে পারেনি। কাপড় কিনবার টাকা দিলাম। নাচ জামাই বলে গেল, মাটি দেওয়ার সময় একবার যাবেন বাবু, বেলা 12টা আন্দাজ করে যাবেন। অর্থাৎ 12টার দিকে তাকে কবর দেওয়া হবে। সে সময় তার নাচ জামাই তাকে সেখানে যেতে বলল। শরতের কটুতিক্ত গন্ধ ওঠা বনঝোপ ও মাকাললতা দোলানো একটা প্রাচীন তিত্তিরাজ গাছের তলায় বৃদ্ধাকে কবর দেওয়া হচ্ছে। এই প্যারাটা তোমরা মনে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্যারা। শরতের, আমি আবারও পড়ছি, খেয়াল করো। শরতের কটুতিক্ত গন্ধ ওঠা বনঝোপ ও মাকাললতা দোলানো একটা প্রাচীন তিত্তিরাজ গাছের তলায় বৃদ্ধাকে কবর দেওয়া হচ্ছে। আমি গিয়ে বসলাম। আব্দুল, শুকুর মিয়া, নসর, আমাদের সঙ্গে পড়তো আবেদ আলী, তার ছেলে গনি, এরা সকলে গাছের ছায়ায় বসে। এখানে খেয়াল করো, যদি প্রশ্ন আসে যে বুড়িকে কোথায় কবর দেওয়া হচ্ছিল, তখন তোমাদের এই বিষয়টা বলতে হবে। তারপর এখানে কারা কারা ছিল সেখানে? আব্দুল, শুকুর মিয়া, নসর, আবেদ আলী এবং তার ছেলে গনি। আরেকটা এখানে প্রশ্ন আসতে পারে যে গল্পকথকের সঙ্গে পড়তো, তার নাম কি, বা কথকের সহপাঠীর নাম কি? তাহলে এখানে প্রশ্ন হবে, উত্তরটা হবে আবেদ আলী। এটা তোমরা অনেকে গুলিয়ে ফেলো, তো এই কারণে আমি বলে দিলাম। তাহলে এই প্যারাটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রবীণ শুকুর মিয়া আমায় দেখে বলল, এই যে বাবা এসো, বুড়ি মাটি দেওয়ার দিন তুমি কনে থেকে এলে? তুমি তো জানতে না তোমায় যে বড্ড ভালোবাসতো বুড়ি। অর্থাৎ তুমি তো কোনো কিছুই জানতে না, কোত্থেকে এসেছো এভাবে জিজ্ঞেস করছে সবাই। দুজন জোয়ান ছেলে কবর খুঁড়ছে। কবর দেওয়ার পর সকলে এক এক কোদাল মাটি দিল কবরের উপর। শুকুর মিয়া বলল, দাও বাবা, তুমি দাও। দিলাম এক কোদাল মাটি। সঙ্গে সঙ্গে মনে হলো বেঁচে থাকলে বলে উঠতো, ও মোর গোপাল। অর্থাৎ এই গল্পটা কিছুটা সংক্ষেপিত আকারে নেওয়া হয়েছে। তাহলে এখানে যে বিষয়টি আমরা দেখতে পেলাম, এই গল্পে আহ্বান, অর্থাৎ কিসের আহ্বান এখানে? অর্থাৎ তাদের মধ্যে যে একটা সম্পর্ক, স্নেহের যে বন্ধন, যে মানবিকতার বন্ধন, যে আত্মার বন্ধন, অর্থাৎ রক্তের সম্পর্ক না থাকলেও মানুষের মধ্যে যে একটা বন্ধন তৈরি হয়, তার একটা উৎকৃষ্ট উদাহরণ এই আহ্বান গল্পটি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে অসাম্প্রদায়িক মনোভাবের যে একটা পরিচয় এই গল্পের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরলেন। অর্থাৎ ধর্ম, বর্ণ, জাতি সব কিছু ঊর্ধ্বে মানুষের মধ্যে যে মানবিকতার যে সম্পর্ক, এটাই হচ্ছে আসলে সবচেয়ে বড় ব্যাপার। অর্থাৎ এটা যদি আমাদের সবার মধ্যেই থাকতো, তাহলে এই এত বিশৃঙ্খলা এই সমাজে থাকতো না। তাহলে তো এই গল্পটি পড়ে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম, এই গল্পের মূল যে বিষয়বস্তু সেটা হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ সব কিছুর ঊর্ধ্বে সবচেয়ে বড় বিষয় যেটি, সেটি হচ্ছে মানবিকতার যে ব্যাপারটি সেটি। তো এটি এ কারণে বলা হচ্ছে যে এটি একটা উদার মানবিক সম্পর্কের গল্প, অসাম্প্রদায়িক মনোভাবের গল্প। এখানে যে বন্ধন সেটি হচ্ছে স্নেহের বন্ধন, মানবিকতার বন্ধন, আত্মার বন্ধন। যে
বন্ধনের ডাক এখানে এই গল্পকথক আর উপেক্ষা করতে পারেনি। তার মারা যাবার পর সে না জেনেও হয়তো সেই ডাকে, তার সেই স্নেহাতুর আত্মার আহ্বানে সে চলে এসেছে এই গ্রামে, যদিও তার গ্রামে আসার কথা ছিল না। তাহলে এই বিষয় আমরা এখানে এই গল্পে যে বিষয়গুলো আমরা পেলাম, সেখানে যে ছুটির ব্যাপারটি তোমরা একটু খেয়াল করবে, কয়টা ছুটির কথা এখানে আছে। প্রথম ছুটিটা কোন মাসে ছিল, দ্বিতীয় ছুটিটা কোন মাসে ছিল, তৃতীয় ছুটিটা কোন মাসে, সর্বশেষ ছুটি কোন মাসে, এভাবে এই বিষয়টা মনে রাখবে। তারপরে এখানে বৃদ্ধার যে কথাটি আছে, প্রথম কোথায় দেখা হয়েছিল বৃদ্ধার সঙ্গে এই গল্পকথকের, তারপর গল্পকথক বৃদ্ধা কিভাবে তার জীবিকা নির্বাহ করে, তার স্বামীর নাম কি, হ্যাঁ, তারপর হচ্ছে এখানে আরও যে বিষয়টা আছে, তাকে যে মা বলে ডাকে, তার পরিচিতিটা, এই বিষয়টা। এখানে অনেকগুলো ছোট 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 প্রশ্ন তোমাদের জন্য আসে, আমি পড়ানোর সময় তোমাদেরকে বলেছি। তো তোমরা যখন পড়বে, প্রথমে তো তোমরা লেখক পরিচিতি পড়বে, কারণ এখন তোমাদের এই টেক্সট বই ছাড়া কোনো উপায় নাই। কারণ যেহেতু তোমাদের নির্বাচনী অভিজ্ঞতা অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন, তারপর 2 নম্বরের যে ব্যাখ্যামূলক প্রশ্নটি হয় সেটি, তো এই যে বিষয়গুলা, তো এই বিষয়গুলাকে তোমরা যদি ভালোভাবে পড়তে চাও বা মনে রাখতে চাও, তাহলে তোমাদেরকে অবশ্যই লেখক পরিচিতি, মূল যে পাঠ সেটি, এবং পাঠ পরিচিতি, আর গল্পের শেষে তোমাদের টিকা অংশ আছে, সেগুলো একটু ভালো করে পড়তে হবে। তাহলে আজকে এ পর্যন্তই থাকুক। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার জন্য নতুন বছরের শুভেচ্ছা রইল, সবার জন্য শুভকামনা। আর এই যে পরিস্থিতি আবার নতুন করে তৈরি হয়েছে, এই মহামারী যে COVID-19 যেটি আছে, তো সেইটা তোমরা খেয়াল করে ভালোভাবে সচেতন থাকবে, বাসায় থাকার চেষ্টা করবে, আর সবাইকে, তোমাদের আশেপাশে যারা আছে তাদেরকেও সচেতন করার চেষ্টা করবে। তোমাদের সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকো, তোমাদের সবার কল্যাণ হোক।